আমাদের মোট বিদ্যুতের 11% চুরি হয় মিটার টেম্পারিং করে, অথবা বাইপাস লাইন নিয়ে, অটোতে চুরি করা লাইন দিয়ে বিভিন্নভাবে 11% বিদ্যুৎ চুরি হয়। আপনি এই 11% বিদ্যুৎ চুরি থামাতে যদি পারেন, তাহলে এই 11% বিদ্যুৎ আপনার বাসায় ঢুকবে। আর আরেকটা বিষয় আমার মাথায় কাজ করে যে আমাদের যে ছোট ছোট কুইক রেন্টালগুলো আছে, আমি দেখলাম যে এ, আমাদের কয়লা বিদ্যুৎ প্রকল্প যেটা আছে মাতারবাড়ি না কোথায়, তার কয়লা শেষ হয়ে গেছে। তো এক আবার হলো আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, একটা মনে রাখতে হবে যে একটা বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প 5টা কুইক রেন্টালের চেয়েও বড়, আর একটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অন্তত 20টা কুইক রেন্টালের চেয়ে বড়। সুতরাং এই জায়গাতেও আমাদের যদি আমরা মানে এই জায়গায় মনোযোগ দিতে পারি ঠিক মতো, তাহলে একটা ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। আর একটা বিষয় আমার কাজ করে যে আমাদের যাদের ইউপিএস আছে, ইউপিএস তো পিক আওয়ারে সাপোর্ট দেয় যখন বিদ্যুৎ থাকে না, আর অফ পিক আওয়ারে যখন বিদ্যুৎ কম ব্যয় হয় তখন এটা সেভিংস করে, সেটা জমায়ে সাপোর্ট দেয়। তো সেই জায়গা থেকে নাগরিকদেরকে এই জায়গায় সাশ্রয় করার জন্য ইউপিএস এর ক্ষেত্রে কর সাশ্রয় করা যেতে পারে, যাতে করে অফ পিক আওয়ারে যখন যখন অলস সময় থাকে সেই সময় ব্যাটারি চার্জ হতে পারে। আর এই সাথে সোলার ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো যদি করমুক্ত করা যায় বা স্বল্প মূল্যে পাওয়া যায়, তাহলে নাগরিকরা এই বিষয়ে আগ্রহী হয়। হ্যাঁ, এই 3টা বিষয়ের সাথে সমন্বয় যদি আমরা করতে পারি, তাহলে একটা আজাব থেকে আমরা মুক্তি পেতে পারি। আর বিদ্যুৎকে যদি আমরা কুইক রেন্টালে দেওয়া হয়েছে না, কুইক রেন্টাল মানে কি যে সিস্টেম লস, অথবা কুইক রেন্টাল আপনি উৎপাদন না করলেও ক্যাপাসিটি চার্জ দিতে হয় সরকারকে, আমাদেরই ব্যয় করতে হয়। তো এই জায়গাতে এইখানে ক্যাপাসিটি চার্জ ব্যয়টা না করে আমরা যদি সোলার সিস্টেমে যদি রিভার্স সেলিং সিস্টেম করতে পারি, যে প্রত্যেকের বাড়িতে সোলার আছে এবং অতিরিক্ত যে বিদ্যুৎটা উৎপাদন হবে যেটা প্রয়োজন হচ্ছে না, সেইটা আবার জাতীয় গ্রিডে যুক্ত হবে, এবং তার মধ্য দিয়ে সহজে আবার ওই যারা যারা সোলার স্থাপন করতেছে নিজ নিজ বাসায়, তারা কিছু আয় করতে পারবে। সেই আয়টা ধরেন মাসে 200 টাকা হোক বা 2000 টাকা হোক, মানে এই জায়গাটা এটাকে যদি উদ্যোক্তার জায়গায় রাখা হয়। দেখুন, সরকারিভাবে সোলার যদি স্থাপন করেন তাহলে সরকারের বড় একটা জমি প্রয়োজন হয়, সরকারিভাবে যখন করে বিশাল বড় জমি প্রয়োজন হয়। কিন্তু আপনার যদি ব্যক্তিগত পর্যায়ে যায় অথবা হাউজিং পর্যায়ে যায়, তাহলে তো বাড়িওয়ালারা তাদের বাড়ির দেয়ালেই করতে পারে, দেয়ালে সোলার প্যানেল বসাতে পারে, ছাদে সোলার প্যানেল বসাতে পারে, অর্থাৎ নানাবিধভাবে। এবং এইটা রিভার্স সেলিংয়ের যদি সিস্টেম থাকে যে এটা জাতীয় গ্রিডে যুক্ত হবে, যতটুকু তার লাগবে না জাতীয় গ্রিডে, ফলে তার এখান থেকে আয়ের একটা সুযোগ থাকবে। অর্থাৎ আমাদের বিদ্যুৎ নিয়ে যদি আমরা একটা সাম্যক গবেষণা করতে পারি, আমার কথাগুলো শুনতে হবে বিষয়টা এরকম না। ধরেন আরও বুদ্ধিমান ব্যক্তিরা আছে, আরও ভালো বোঝেন, আরও অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারবেন যারা গবেষণা করেন, সেগুলো আমাদের তেল, গ্যাস, এগুলো থেকে তো একটা ছোট লেভেলের বিদ্যুৎ উৎপাদন হয়। আবার আমাদের আপনার হলো কর্ণফুলী যে ইয়েটা আছে ওখানেও বিদ্যুৎ উৎপাদন হয়, জলবিদ্যুৎ প্রকল্প। হ্যাঁ, তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ব্যাপকভাবে জলবিদ্যুৎ কেন্দ্রের উপর নির্ভরশীল হচ্ছে। হ্যাঁ, এটা হলো গ্রিন এনার্জি বলে এটাকে। তো সেই ক্ষেত্রে জলবিদ্যুৎ প্রকল্প যদি আমাদের দেশে আমরা ছোট ছোট ক্ষেত্রে করি, যেমন আমাদের পানিগুলো তো প্রবাহিত হয়ে চলেই যায় সাগরে, কিন্তু কোনো জায়গায় পানিকে কাজে লাগায়ে এই স্রোতকে ফ্লোকে কাজে লাগিয়ে ওই ধরনের ব্যবস্থাপনা আমাদের নাই। কিন্তু আমরা কয়েকবার শুনেছিলাম যে তিস্তা সেচ প্রকল্প হইলে এখান থেকে বিদ্যুৎও আসবে, পানিও আসবে বিভিন্ন, তো সেটা কবে হবে? এটা তো আমাদের পার্শ্ববর্তী দেশ চোখ রাঙায়, বিভিন্নভাবে ভয় দেখায়, যার ফলে এটা কেন এগোয় না আমরা জানি। তো সেই জায়গা থেকে আমরা কি সেই ভয়ের পর্যায়ে থাকবো নাকি ওখান থেকে উত্তরণ হব? আমরা দেখতেছি চায়নার সঙ্গে মিটিং হচ্ছে এখনও, আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই তিনি মিটিংয়ে গেছেন, তারপরে আমাদের আরও বেশ কিছু উপদেষ্টা তারা চায়নাতে মিটিংয়ে গেছেন, তারা বসছেন। সেই মিটিংয়ের জন্য আমাদের বিদ্যুৎ সংক্রান্ত এই সমস্যাটাও একটু আলোচনা হয় যে ওদের তো চায়নার তো এত বড় বড় জল প্রকল্প আছে, যে জল প্রকল্পটা পৃথিবীর গতিকে নাকি থামায় দেয় বা পৃথিবীর গতিকে নাকি কমায় দেয়। অর্থাৎ একদিকে এমন একটা ভার কেন্দ্র তৈরি করে, ভার অঞ্চল পানি জমিয়ে, যে পৃথিবীর গতিটাকে সে আপনার হলো কমিয়ে দিচ্ছে। তো তাদের সেই বড় বড় বিদ্যুৎ প্রকল্প, জলবিদ্যুৎ প্রকল্পকে যা আমরা যদি আমাদের দেশের ভিতরে করতে পারি, যার ফলে আমাদের বিভিন্ন এলাকাতে পানি সংকট দূর হবে, সেচ প্রকল্প হবে, তো দেশের জন্য
ছোট ছোট বিভিন্ন ধরনের উদ্যোগ, এই আপনার হলো আসলে মানুষকে খাওয়ানোর মধ্য দিয়ে দেশের উন্নয়ন হয় না। মানুষ নিজের খাওয়াটা না নিজেই আদায় করে নেয়, নিজেই উৎপাদন করে, নিজেই ব্যবস্থা করে। রাষ্ট্রকে কিছু যুগোপযোগী ব্যবস্থা নিতে হয়, যে ব্যবস্থাগুলোর মধ্যে দিয়ে মানুষের এই আয়ের জায়গাগুলো আসলে পরিষ্কার হয়। সরকারের দায়িত্ব না এটা জনগণকে খাওয়ানো। জনগণ জনগণ তার মতো করে খাবে। হ্যাঁ, আর সরকার খাওয়াতে আসে না, সরকারের যারা আছে সবাই মোটামুটি খাইতে আসে, এটা আমরা জানি। এই জায়গা থেকে আমার যে অনুধাবন, সেই অনুধাবন হলো যে সরকার এই অবকাঠামোগত বিষয়গুলো, বিদ্যুৎগত বিষয়গুলো, তারপরে আমাদের বড় বড় সেচ প্রকল্প, এই বিষয়গুলো, খাল খনন করছে, কিন্তু আপনার হলো খালের গভীরতা বেশি হলে কিন্তু আমার সমস্যা আছে, মাটির জলের স্তর নেমে যায়, এখানে একটা সমস্যা। তো সেটাতে বৈজ্ঞানিক উপায় কী হতে পারে সেটা নিয়েও কিন্তু গবেষণা করতে হবে। তো বিদ্যুৎ নিয়ে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আপনাদের মতামত কী, কীভাবে হতে পারে, একটু মতামত দেন, আমরা শুনি ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমির দাবি করছে তার ভাই মুক্তিযোদ্ধা এবং শহীদ। আমার একটা প্রশ্ন, জামাতে ইসলামের নেতাকর্মীরা যারা শফিকুর রহমানকে মানেন, অবশ্যই তার পরিবারের খোঁজ খবর নিয়েছেন আপনারা। আমার প্রশ্ন হলো যে আপনারা এই যে ভিডিও দেখছেন, এখনই এখানে মন্তব্য করবেন যে তার ভাইয়ের পরিচয় যে দেয় সে মুক্তিযোদ্ধা এবং শহীদ। আপনারা কি তার ভাইয়ের নাম জানেন, তার ভাইয়ের পরিচয় জানেন? জিজ্ঞাসা করছি, কেউ একজন বলতে পারবেন যে শহীদ হয়েছে? এটা হলো প্রথম স্তরের প্রশ্ন। দ্বিতীয় স্তরের প্রশ্ন হলো, ডক্টর শফিকুর রহমান দেখাতে পারবে তার ভাই মুক্তিযোদ্ধা ছিল? কোনো সনদ, সার্টিফিকেট, কোনো ডকুমেন্টেশন? আরে ভাই, কারো যদি মুক্তিযুদ্ধের সনদ থাকে সে ঢঙায় সারা জায়গায় দেখে নিয়ে বেড়ায়। কখনো দেখছেন এই ধরনের কোনো ডকুমেন্টস দেখাইছে? এই জুলাই গণ অভ্যুত্থানের পরে জাতিসংঘ তার রিপোর্টে দুই ধরনের তথ্য দিয়েছিল। একটা হলো জুলাই গণ অভ্যুত্থানের আগে মৃত্যু হওয়া এবং পরে মৃত্যু হওয়া। অদ্ভুত বিষয় হলো যে এইখানে যারা জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না, এইরকম মৃত লোকেরাও জুলাই শহীদ নামে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমি বলতে চাচ্ছি যে মুক্তিযুদ্ধেও তো অনেক মানুষ মারা গেছে, মুক্তিযুদ্ধে মারা গেলে সে তো শহীদ না। মুক্তিযুদ্ধে তো রাজাকারও মরছে। এই বাংলাদেশ শুধু মুক্তিযোদ্ধাদের রক্তে ভাসে নাই, রাজাকারদের রক্তেও ভাসছে। তা আমি বলতে যাচ্ছি, তার বাপ তার ভাই কেউ যদি মুক্তিযুদ্ধে মারা যায়, তার নাম পরিচয়টা কেন বাংলাদেশের মানুষ জানে না? নামের সমস্যা কি? নাকি নাম বের হইলে বোঝা যাবে সে আসলে রাজাকার ছিল? একজন মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান বিষয়ে আমরা আজকে বক্তব্য শুনতেছিলাম আমাদের ফজলু কাকার। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। এই দলের নেতা বলেন, উনাকে আমি অসম্মান করি না, সব সময় মাননীয় বলে কথা বলি, কিন্তু উনার দলের লোকজন এখানে বসে আছে, তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। উনি একটি নেতা বলেন তারা নাকি সভ্য, তারা নাকি ইসলাম। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর শহীদ পরিবারের লোক, মাননীয় সদস্যবৃন্দ ওনাকে বলতে দেন। মাননীয় সদস্যবৃন্দ, অর্ডার। আপনারা শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্যবৃন্দ, সংসদে শৃঙ্খলা রক্ষা করুন। মাননীয় সদস্য ফজলুর রহমান, আপনি শেষ করুন, কষ্ট পাইতেছেন, বক্তব্য শেষ করুন। আমি আবারও বলে রাখলাম, শহীদ পরিবারের লোক তো জামাত করতেই পারে না, আর জামাত করলে ডাবল অপরাধ করতেছে। মাননীয় সদস্যবৃন্দ, দয়া করে বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। মাননীয় সদস্যবৃন্দ বসুন। উনি বলেছেন কোন মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ
জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? এটি আমার নাগরিক অধিকার। আমি কোন দল করব, কোন আদর্শ আমি অনুসরণ, এর উপর হস্তক্ষেপ করার ন্যূনতম কোনো অধিকার রাষ্ট্র কিংবা সংবিধান কাউকে দেয়নি। আমি তার তীব্র নিন্দা জানাই। মুক্তিযোদ্ধা পরিবারের লোক। তো আমরা শুনছিলাম, আমি আলোচনার শুরুতেই বলে নিয়েছি, যারা জামাত শিবির করে তারা যদি হ্যাডাম থাকে তাহলে শফিকুর রহমানের কোন ভাই শহীদ হয়েছে এবং সে যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে এ ধরনের কোনো দলিল দেখ। দলিল তো দূরের কথা, তার নামটা পর্যন্ত কেউ জানে না। একটা লোক বলতে পারবে না তার শহীদ হয়ে যাওয়ার ভাইয়ের নাম কি। আর আমি গতদিন একটা বক্তব্যের জন্য আজকে সরি বলতেছিলাম। আমি বলছিলাম যে জামাতের আমির শফিকুর রহমান সে গুপ্ত না। আমি এটা বলছিলাম। এটা কেন বলছিলাম? যে তার পরিচয় আমি জানি, সে জামাত করে, সে রাজাকারদের অনুসারী, এটা আমি জানি, এই জন্য তাকে গুপ্ত বলিনি। কিন্তু সেও এক সময় গুপ্ত ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের পরে জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ সেই সময় বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম করতে পারছিল না। তখন তারা জাসদ ছাত্রলীগে ছদ্মবেশ ধরে যুক্ত হয়। যতদিন বঙ্গবন্ধু বেঁচে ছিল ততদিন তারা এই জাসদ ছাত্রলীগ নামে সংগঠনে যুক্ত ছিল এবং তাদের কাজ ছিল ব্যাংক ডাকাতি করা, লুটপাট করা। যখন বঙ্গবন্ধু মারা গেল তখন এই জাসদ ছাত্রলীগ থেকে বের হয়ে গেল ছাত্র শিবির, ইসলামী ছাত্র সংঘ লোকেরা, ছেলেপেলেরা, এবং তাদের মধ্যেই আর একজন ছিল ডক্টর শফিকুর রহমান। সুতরাং আমি গতকাল যে বলছিলাম সে গুপ্ত না, বাস্তবে সেও একসময় গুপ্ত ছিল। তো আজকে সংসদে তো ফাটিয়ে দিয়েছেন আমাদের মুক্তিযোদ্ধা ফজলু কাকা। তার লড়াই যেরকম তিনি বাঘের মতো ছিলেন, আজকে সংসদেও সেই বাঘের মতো যখন গর্জন দিচ্ছিলেন তখন আশেপাশে থেকে অনেকগুলো রাজাকার শাবকরা ঘেউ ঘেউ করছিল, সেটা আমরা দেখছিলাম। এই সাহসী ভূমিকার জন্য আমরা তো ওনাকে একটা স্যালুট দিতেই পারি। আবারও শেষ করার সময় বলছি, ফাও বিষয়ে কথা বলতে চাই না, যারা রাজাকার শাবকরা আছে তারা যদি পারে শফিকুর রহমানের ভাইয়ের নাম অ্যাড্রেস কিছু একটা দেখ। এমনকি শফিকুর রহমানের বাবারও কোনো ডকুমেন্টস কেউ অনলাইনে পাবে না, শুধু নামটা হয়তো বা পেতে পারে যে এর নাম এই। এবং শফিকুর রহমান যে ভাই মুক্তিযোদ্ধা পরিচয় দিছে, এটা তার মুখে একটা ছোট বক্তব্য আছে যে সে শহীদ পরিবারের সদস্য, কিন্তু কেমন শহীদ, কীভাবে শহীদ, এই বিষয়ে অন্য তৃতীয় পক্ষের কোনো ডকুমেন্টস কোথাও নাই, না সনদ, না মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দলিল, কোথাও কিছু নাই। এবং তার বাবার রাজনৈতিক পরিচয় কিন্তু এখানে পুরোপুরি উপেক্ষিত হয়েছে, কোনো জায়গায় নাই, সব জায়গায় লুকানো, এবং সেটা প্রকাশ করে না তারা এটা। এবং দেখবেন যে উইকিপিডিয়ায় কোথাও তার বাবার নামটাও সেভাবে স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি, এড়িয়ে গেছে এই জায়গাতে। তার পারিবারিক পরিচয় পুরোটা এখন পর্যন্ত গুপ্ত আকারে আছে। এবং তার যে সন্তান, সেই সন্তানকে কেন সামনে নিয়ে আসে না জানেন? কেন সামনে নিয়ে আসে না বলেন তো? কেন সামনে নিয়ে আসে না? তারাই বলবে যে তার সন্তানকে কেন সামনে নিয়ে আসে না। কারণ তার সন্তানকে সামনে নিয়ে আসলে জামাত নিষেধাজ্ঞা খাবে। তার সন্তান এমন একটা জঙ্গি সংগঠনের সাথে জড়িত যে এটারে যদি সামনে নিয়ে আসে জামাত, তাহলে তো আমেরিকার আর খুশি করতে পারবে না। তো এটাই হলো বিষয়। এই বিষয়গুলো আজকে ধন্যবাদ ফজলু কাকা, আমাদের বীর মুক্তিযোদ্ধা, তিনি আমাদের অভিভাবক, তাকে ধন্যবাদ সংসদে ফাটিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।